নমস্কার। আজ স্টুডিওতে এসছেন রূপম সাহা। তিনি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সমিতির সভাপতি এবং আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যানও। তো এই বিজেপির যে কাছাড় জেলা সমিতির সভাপতির নতুনভাবে দায়িত্ব নিয়েছেন, আর ওদিকে বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান তো ছিলেনই। তো আজকে আমাদের কাছে আলোচনার বিষয় দুটো রয়েছে। একটি হচ্ছে গিয়ে যে বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের বিষয়, আর একটা হচ্ছে কি দলীয় ব্যাপার। তো আমরা প্রথম বিষয়টা, যেহেতু আসাম একটি বহুভাষিক রাজ্য এবং প্রচুর বাংলাভাষী এখানে রয়েছেন, তো আমরা সেই দিক দিয়ে প্রথমে আমরা রূপমবাবুর কাছে জানতে চাইব যে এই পরিষদের বা পর্ষদের কাজটা কী ধরনের। এটা হলো আসাম গভর্নমেন্টের একটা কাউন্সিল, ডেভেলপমেন্ট কাউন্সিল, বাঙালি সমাজের উন্নয়নের জন্য। এইভাবে আসামে 34টা কাউন্সিল আছে। এর মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের আছে, যেমন মণিপুরের মধ্যে আছে, বিষ্ণুপ্রিয়াদের আছে, আরও ট্রাইবেলসদের মধ্যে আছে। এইভাবে 34টা জাতির একটা কাউন্সিল আছে। এই কাউন্সিলের মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট কাজকর্ম হয়, যেগুলো সব কাউন্সিল যারা যতটা আছে সব কাউন্সিলের মাধ্যমে এই কাজ কিছু কিছু কাজ হয়। এর মধ্যে দেখুন, আমি যখন দায়িত্ব নেওয়ার পর আমি শিলচরে একটা চেষ্টা করেছিলাম, কম্পিউটার ট্রেনিং করিয়েছি প্রায় 48 জন ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে, যাতে ওনারা ভালো কম্পিউটার কাজ করতে পারে সেই ব্যবস্থাও আমি করেছি। এইভাবে আপনার বরপেটাটাও হয়েছে, 2 জায়গায় এইভাবে। এগুলো হচ্ছে কি আপনার ওই জব ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট আছে, সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনও আছে। আচ্ছা, না এর পাশাপাশি আমি যেটা বলছি, যেহেতু ভাষিক উন্নয়ন বলছেন, মানে বাংলাভাষী সংখ্যালঘু যারা বলছেন, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু বরাক উপত্যকাটা প্রধানত ভাষা হচ্ছে কি বাংলা প্রধান ভাষা, তো সেই জায়গা থেকে এখানে কি একটা বাংলা ভাষা একাডেমি করে তোলা যায় না? বাংলা ভাষা নিয়ে এটা হলো গভর্নমেন্ট একটা কাউন্সিল, এটা ভাষা নিয়ে ইয়ে করার নয়, এটা ডেভেলপমেন্টের জন্য। এটা বাঙালি যারা বাঙালি এরিয়াতে যাতে কাজ হয়, বাঙালি ছেলেমেয়েরা যাতে কিছু ডেভেলপমেন্ট স্কিম পেতে পারে, ভালো শিক্ষা দেওয়া। এবং বেঙ্গলি এরিয়াতে অনেকে আছে, মন্দির আছে, বিভিন্ন সংস্থাতে যাতে ফান্ড দিয়ে যাতে ওটাতে মন্দির কোনো ইনকমপ্লিট কাজকে করানো, এইভাবে এগুলো স্কিম নেওয়া হয় এটাতে। আচ্ছা 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 আচ্ছা, ওই ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, এর পাশাপাশি রূপমবাবু, আপনি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সমিতির সভাপতি, এবং ভারতীয় জনতা পার্টি আজ আমাদের রাজ্যেও শাসন ক্ষমতায় রাজ্যেও রয়েছেন এবং কেন্দ্র রয়েছেন। তো এর আগে আমরা দেখেছিলাম বিমলেন্দু রায় মহাশয় ছিলেন, এর পরবর্তীতে আপনি। তো আপনি আসার পরের আপনার দায়িত্বটা কি দেখছেন, যে মানে কি করতে হবে? আপনি, আমার মনে হচ্ছে যে একটি সাজানো বাগানের মধ্যে আপনি একজন নতুন মালি এসে ঢুকেছেন। না, আমি নতুন নয়, মানে সভাপতি দায়িত্বের কথা বলছি আমি। আপনি দলীয় কর্মী হিসেবে পুরনো, ছোটবেলা থেকে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। আর আমার রাজনীতিতে প্রবেশ যখন 88 ইংরেজিতে হয়, 1988 ইংরেজিতে আমি রাজনীতিতে প্রবেশ করেছি। তারপর থেকে 91-এ আমার প্রথম ভোটটা আমি দিয়েছি। তো 91-এ যখন ছিলাম তখন আমার বয়স প্রায় 20 বছর বয়স। এই 20 বছর বয়স থেকে আমি রাজনীতি শুরু করলাম। আস্তে আস্তে আমি ধলাই বিভিন্ন দায়িত্বে ছিলাম, ধলাই কনস্টিটিউয়েন্সি ভিত্তিক যুব মোর্চার সভাপতি ছিলাম। তারপরে আমি জেলাতে যুব মোর্চার বিভিন্ন দায়িত্ব পালন করেছি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, 3বার ছিলাম। তারপর ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি ছিলাম, 3বার জেনারেল সেক্রেটারি ছিলাম। এর মধ্যে স্টেটেরও মেম্বার ছিলাম, বা গত লোকসভা ইলেকশনে করিমগঞ্জের আমি ইলেকশন ইনচার্জ ছিলাম। গত বিধানসভা নির্বাচনে 2021-এ আমি শিলচরের প্রভারী হিসেবে দায়িত্ব ছিলাম। এর 2019-এ যখন আপনার লোকসভা ইলেকশন হয় তখনও আমি করিমগঞ্জের ছিলাম, আপনার এইভাবে আমি কাজ করে আজকে ভারতীয় জনতা পার্টি একটা রুলিং গভর্নমেন্ট যে আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার সৌভাগ্য। আর এই দায়িত্ব পাওয়ার পর গত 2 তারিখ, মানে আপনার জানুয়ারির 2 তারিখে আমি দায়িত্ব নিয়েছি, মানে আমার নাম ডিক্লেয়ার হয়েছে।
5 তারিখ আমি দায়িত্ব নিয়েছি, তারপর থেকে আজকে পর্যন্ত আমি একদিনের জন্য ছুটি নিইনি। কন্টিনিউ পার্টির কাজে আমি লেগে আছি এবং পার্টিতে চেষ্টা করেছি যে আরও কিভাবে আরও শক্তিশালী করা যায় তার উপর আমি জোর দিয়েছি। আজকের দিনে আমার কাছাড়ের প্রতিটা মণ্ডল, সেই মণ্ডলগুলোতে আমি ভ্রমণ করেছি এবং বড় বড় মিটিং করেছি। না, আপনার মানে কাছাড়ে তো 7টি বিধানসভা কেন্দ্র, 7টি বিধানসভা, তো 7টি বিধানসভা কেন্দ্রেরই অনেকগুলো মণ্ডল রয়েছে, 23টা মণ্ডল। সেই মণ্ডলগুলোকে আপনাকে সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে দেখাশোনা করতে হচ্ছে, তার যাতে সুন্দরভাবে কাজকর্ম চালিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলো সত্যি হতে পারে অনেক সময় বা মিথ্যে হতে পারে, সবজি যে সত্যি বা, কিন্তু গল্প শোনা যায় এবং রাজনৈতিক রস আলোচনা চলতেই থাকে। তো সেই ক্ষেত্রে যে আজকে দেখুন বিজেপির কর্মী, ডেডিকেটেড কর্মী যারা অনেক বছর থেকে করছেন, সবার একটা আগ্রহ থাকে যে আমি এই পদে যাব বা ওই পদে, এই ধরুন আপনি সভাপতি হয়ে গেছেন, এখনও সেই কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিতে আরও বেশ কিছু পদ আগামীতে পরিবর্তিত হওয়ার কথা। তো সেখানে দেখুন সাধারণ সম্পাদক, না এগুলা অলরেডি হয়ে গেছে আমাদের, মানে ডিস্ট্রিক্ট হয়ে গেছে, নাম ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি হয়ে গেছে এবং আমাদের 2জন সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছে, 6জন ভাইস প্রেসিডেন্ট, 6জন সেক্রেটারি। সাধারণ সম্পাদক 2জনের নাম, একজন হলো অমিতাভ রায় যে আগে ভাইস প্রেসিডেন্ট ছিল, আর আরেকজন হলো গোপাল রায় সাধারণ সম্পাদক। আর অভ্রজিৎ মানে ঝলক চক্রবর্তী ভাইস প্রেসিডেন্টে দেওয়া হয়েছে, পদোন্নতি হয়েছে। আচ্ছা, এবার একটু আসি আমরা শিলচরের, যেহেতু আমাদের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরে প্রচুর সমস্যা, এবং কোন কোন সমস্যাগুলো আপনার কাছে প্রধান এবং বেশি মানে বলে মনে হয় যে এই সমস্যাগুলো আশু সমাধান করা উচিত? দেখুন, ভারতীয় জনতা পার্টি যেহেতু আপনি শাসক দলে রয়েছেন, আপনার একটা ক্ষমতা আছে। 2016-তে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন শিলচরের রাস্তাঘাটের অবস্থা কি ছিল। শিলচর নয়, আমার বাড়ি অরিজিনালি পালংঘাটে। আমি যখন আসতাম গাড়িতে অন্তপক্ষে 2-2.5 ঘন্টা সময় লেগে যেত আমাদের শিলচর আসতে। 2016-র আগের কথা বলছি। আমাদের সরকার আসার পর আজকের দিনে যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরের রাস্তাঘাট কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে। শিলচরের বিভিন্ন খাতে আমাদের আসাম সরকার যেভাবে মানে স্যাংশন দিচ্ছে একটার পর একটা, আমরা দেখতে পাচ্ছি যে শিলচর আগামীতে অনেক সুন্দর হবে এবং আস্থা সমস্ত আসামের মধ্যে আমার মনে হচ্ছে গুয়াহাটির পর শিলচরেই দেখার মতো সুন্দর টাউন হবে। আচ্ছা, মানে আমরা এটার কথা আছে বাংলায় যে ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ডরায়। তো বর্ষার মরশুম এসে গেছে, বৃষ্টি এসে গেছে। তো এবারে আমরা দেখেছি বিগত দিনেও যে কয়েক বছর থেকে যে বর্ষা হলে পরে শিলচরের রাস্তার অবস্থা থাকে না, হাঁটার উপযুক্ত জায়গা নেই, গাড়ি ঘোড়া ফুটপাত নেই, বা এখন কাজ হচ্ছে যেগুলো, তো এখন ইনকমপ্লিট কাজগুলো কবে মানে শেষ হবে হয়তো। তো এবারে বর্ষায় আপনি কি আশা করেন শিলচরবাসী? একটা কথা আমি বলতে পারি যে কাজের একটা সময়সীমা থাকে। বিভিন্ন কন্ট্রাক্টর যেমন ধরেন আজকে যদি কোনো অর্ডার হয়ে যায়, ওর টাইমিং থাকে 12 মাস থাকে। তো আমাদের সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি কন্ট্রাক্টরকে প্রেশার দিয়ে যাতে তাড়াতাড়ি কাজ করা যায়। আপনারা দেখেছেন, একটা উদাহরণ দিই, এই আমার নাগাটিলা রোড, যেটা সোনাই রোড, এই জায়গাটা প্রায় বর্ষার সময় ডুবে যায় কনকপুর থেকে। আমরা বেশি দিন নয়, আমার জানা মতে 3-4 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রাস্তার অনেক জায়গাটা হয়ে গেছে, যেটা আমি দেখেছি। এখন ড্রেনের কাজ চলছে। কিছু কিছু ড্রেন করতে গেলে কিছু কিছু সমস্যাও আছে বিভিন্নভাবে, মানুষের নানান সমস্যা, অনেকে জায়গা দখল করে আছে, এগুলো ডিমার্কেশন করে করতে হচ্ছে। এদিকে আপনার বিবেকানন্দ রে দেখা গেল মানুষ জায়গা ছাড়ছে না। কাঁঠাল রোডের কাজটা তো অর্ধেক হয়ে আছে না, কাঁঠাল রোড এইভাবে মানুষ যদি সহযোগিতা না করে ডেভেলপমেন্ট সম্ভব না। তো আমাদের কাছে একটা কথা হচ্ছে, আজকের দিনে শিলচরে দেখুন ফ্লাইওভার স্যাংশন হয়ে যাচ্ছে। এই ফ্লাইওভারের জন্য অনেকের কিছু জায়গা ছাড়তে হবে। মানুষ সহযোগিতার হাত
এগিয়ে নিয়ে আসতে হবে। যদি না আসে তাহলে ডেভেলপমেন্ট সম্ভব না। আজকে শিলচরের যে রাস্তা আছে, ফ্লাইওভারের কথা বলুন, যে রাস্তার জন্য অনেক সরু রাস্তা, এর মধ্যে শিলচরের মানুষের দাবি যাতে ফ্লাইওভার হতে হবে, ফ্লাইওভার আমাদের চাই। যানজটের অনেক সমস্যা, আর ফ্লাইওভার হলে আশা করি যানজট সমস্যাটা অনেক সমাধান হয়ে যাবে। আমাদের সরকার, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আজকের দিনে শিলচরে বরাকবেলিতে প্রায় ৪৯ বার উনি এসে গেছেন। এই আপনার এই ক বছরের, এই 4 বছরের মধ্যে। এটা একটা ইতিহাস। যারা অন্য কোনো মুখ্যমন্ত্রী, আমরা জানি আগের সরকার ছিল, তখন বছরে হয়তো একবার আসতো বা দুবার আসতো, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর অনেক প্রচেষ্টা যে বরাককে কিভাবে সুন্দর করা যায়। প্রতিনিয়ত, গতকালকেও উনি এসছেন, আপনারা দেখেছেন যে উনি সার্কিট হাউসের শিলান্যাস করেছেন এবং 2টা প্রোগ্রাম উনি করেছেন, যেটা তরুণ রাম ফুকন রামকৃষ্ণ মিশনে গেছেন, বা আমাদের আরেকটা প্রোগ্রাম করেছেন সিভিল হাসপাতাল, যেটা 50 সূর্য বিশিষ্ট কেয়ার করেছে। তো এখানে বোঝা যায় যে আজকে মেডিকেল কলেজের কথা বলুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সরকারের প্রচেষ্টা রয়েছে, কিন্তু মানে আসলে বাস্তবের কথাটা হচ্ছে কি যে এবারে বর্ষা আসছে, তো এবারে কি শিলচরের জনগণের কি একটু ভোগান্তি কম হবে মনে করেন? না, এখন তো শিলচরের রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে। বৃষ্টি জমা জল, ভাঙা চড়ার কথা নেই, জমা জলের সমস্যার জন্য আমাদের বর্তমান যে বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী যথেষ্ট কাজ করছেন। আপনারা দেখছেন ড্রেনের কিভাবে কাজ হচ্ছে, রাঙ্গের খালের কাজটা এগিয়ে যাচ্ছে সব দিকে, খালের ওয়াল চলছে, তো কাজ চলছে। কিন্তু বর্ষা জল হয়ে যায় শিলচর শুধু নয়, আপনি বোম্বেতে যান, সেটা একটা সমস্যা, কলকাতাতে যান, জল হয়ে যায়, জমা জলের একটা সমস্যা সব জায়গায় আছে। কোথায় যাবেন, বড় বড় সিটি সব জায়গাতে জল হয়ে যায়। না আসলে শিলচরের একটা বিষয়, শিলচর শুধু আমরা জানি কিছুটা জল হয়, যেটা এই হাইলাকান্দি রোডে হয়, আর কিছুটা নাগাটিলা রাস্তাটা মানে নিচা ছিল, তার জন্য নাগাটিলা রাস্তা অনেক উঁচু করা হয়েছে। তো আশা করি এই রাস্তাটা এবার ঠিক থাকবে, মানে ডুববে না, ভালো। অম্বিকাপট্টি চার্চ রোড কিছুটা শ্যামাপ্রসাদ রোড, ড্রেনের জন্য কিছু অবস্ট্রাকশন আছে, অনেকের কিছু আছে, ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য জল আটকে যায়। তো মিউনিসিপ্যালিটি থেকে চেষ্টা হচ্ছে ড্রেনগুলোকে ক্লিয়ার করার জন্য, এবং আমার আশা বিগত দিন থেকে এবছর একটু ভালো হবে। খুব ভালো লাগলো শুনে, শিলচর শহরবাসী শুনেও সেটা খুশি হবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যে রূপমবাবু, যে আমরা সব মানে এটা সবসময়ই সমস্যা যে শিলচরের সঙ্গে আমরা মানে বাইরের যে যোগাযোগ ব্যবস্থাটা, তা সেটা রেল যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, এবং আকাশপথে যোগাযোগ বলুন, মানে বর্ষা আসলে পরেই যেটা সবচেয়ে বেশি প্রকট হয়ে যায়। তো ঈশ্বর না করুন যাতে জিনিসগুলো ভালো থাকে, কিন্তু তারপরেও যে ওই যে বললাম ঘর পড়া গরু সিঁদুরে মেঘ ডাকলে ডরায়, যে এই মানে শিলং রোড এই আজ মানে বেরিয়েছে, আপনি নিশ্চয়ই সময় করতে দেখেছেন যে এক পশলা বৃষ্টিতে আমাদের সোনারপুরে আবার ধস নেমে গেছে। তার মানে সোনারপুরে তার বিকল্প হিসেবে ছিল আমাদের মহাসড়ক কিছুটা এখনও ঠিক আছে তো, এবং রেল যোগাযোগ, সেই ব্যাপার নিয়ে আপনার মানে সরকারের কাছে তদবির করা বা আমাদের যারা এখানে জনপ্রতিনিধি আছে সেই ব্যাপারে আপনি কতটুকু সক্রিয় ভূমিকা নিচ্ছেন? আপনাকে রাস্তা নিয়ে প্রথমে বলছি, আমাদের শিলং দিয়ে যেতে হয়, এটা সত্য কথা। শিলংয়ের প্রায় ধস পড়ে যায়, পাহাড় লাইন, অনেক অসুবিধা হয়, কিন্তু এই কথাটা ভেবে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি শিলচর থেকে 5 গ্রাম থেকে আপনার এটা বারাপানি পর্যন্ত আজকের যে ডিস্টেন্সটা প্রায় 170 কিলোমিটার ভিতরে হয়ে যাবে 200 কিলোমিটার। আচ্ছা, আপনি যদি এই কারণেই এই রোডটা দেওয়া যায়, এটা 25,000 কোটি টাকার প্রকল্প, মানে শিলচরের বরাকবেলির জন্য এটা একটা ঐতিহাসিক। কবে নাগাদ শুরু হবে মনে করেন? এটা জুলাই মাসে টেন্ডার হবে, ঠিক আছে, হয়তো আগামী ড্রাই সিজনে কাজ শুরু হয়ে যাবে, আগামী 27-এর ভিতরে এটা কমপ্লিট হবে, এটা টার্গেট আছে। আর ওদিকে তো রইল মহাসড়ক। আচ্ছা, ওদিকে রইল মহাসড়কের কাজ আগামী ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে, যেটা আমাদের কথা দিয়েছে NHDCL, অলরেডি কথা দিয়েছে আমাদেরকে যে ডিসেম্বরে আপনারা পেয়ে যাবেন। তো এই আমাদের আশা। আর কন্ট্রাক্টর অনেক, আপনারা যদি এখন যান এই হাফলং রোডে অনেক জায়গায় কাজ
কমপ্লিট হওয়ার পথে, অল্প একটু আছে, আমার আশা এই সিজনে শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা রইল রেলের কথাটা। রেলের কথা বলি, রেল তো জানেন, আমরা জানি কংগ্রেস যখন রেলটা চালু হয়েছিল, এখানে বিরোধী দল কংগ্রেস বলছে যে এটা রেল চলবে না, রেল আসবে না, আর অনেক কথা বলেছেন। তো রেল তো চলছে না, সেটা চলছে আসলে। রেল এমনিতে শুকনো মৌসুমে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। অনেক ট্রেন আপনারা জানেন, বর্ষার সময়টা ইন্টারসিটি ট্রেনও চলবে কিছুদিনের মধ্যে। না, আমি যে কথাটা বলছিলাম, মানে রেলের কথাটা প্রসঙ্গটা এই জন্য এসছে যে আজকে লামডিং বদরপুর পাহাড় লাইনের যে অবস্থা, সেই অবস্থাটা কথা বিবেচনা করে, চিন্তাভাবনা করে, ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে, যে 1986 বা 84-তে যে লঙ্কা চন্দ্রনাথপুর যে বিকল্প বা দ্বিতীয় রেলপথ, বিকল্প বলবো না, দ্বিতীয় রেলপথ, একটা প্রাথমিক, একদম প্রাক প্রাথমিক একটা সমীক্ষা হয়েছিল, সার্ভে হয়েছিল, সেটা তারপরে হিমঘরে চলে যায়। এর পরবর্তীতে সেটা ওই আজকে 2022-এ আমরা যে পাহাড় লাইনে যে 2-3 মাস বন্ধ ছিল, হাফলং একদম স্টেশনটা পুরো ডুবে গেছিল। এরপর থেকে রেলের একটু টনক নড়ে, সেটাকে নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা, এবং সেদিন আমরা দেখেছি যে সার্ভে হয়েছে নতুন করে। এটার ব্যাপারে আপনাকে আমি বলছি। হ্যাঁ, এবং গতকালকে আমাদের রাজ্যসভা সাংসদ প্রাক্তন এমপি রাজদীপ রায় এটাকে অল্টারনেটিভ রাস্তার জন্য রেলের 42 কোটি টাকা স্যাংশন করিয়েছিলেন সার্ভে, 43 কোটি টাকা সার্ভের জন্য। সেই সার্ভে হয়েছে এবং গ্রিন সিগন্যালও হয়ে গেছে অলরেডি, এখানে রাস্তা হওয়া যাবে। এখন কথা হলো, আমাদের কিছুদিন আগে আমার গুয়াহাটিতে আমাদের এসেছিলেন অশ্বিনী বৈশ্য, রেলমন্ত্রী, আমাদের কৌশিক রায় এই ব্যাপারটা ওনার সাথে আবার কথা বলেছেন। আচ্ছা, কৌশিক রায় ওনাকে বলেছে ঠিক আছে ডিপিআর তৈরি হয়ে পাঠাও। আমি কৌশিক দাকে আপনারা যদি ডেকে এনে জিজ্ঞেস করতে বুঝতে পারবেন, বলেছে ডিপিআর পাঠাও, আমি চেষ্টা করব যাতে অল্টারনেটিভ রেল। গতকালকে তো রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসও কথা উঠিয়েছে, মানে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। আবার আমাদের মাননীয় এমপি পরিমল দা, উনিও চেষ্টা করছেন যাতে এটা অল্টারনেটিভ হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের শিলচর তো দিন দিন মানে ট্রাফিক বাড়ছে, যানবাহন বাড়ছে, প্রচুর হাঁটার চলার উপায় নেই সেই জায়গার। এবং শিলচরের রেল স্টেশনটা অনেক পুরনো, এবং সেটা তখনকার কথা ভেবে হয়েছিল। একটা ট্রেন, মানে দূরপাল্লা ট্রেন এলে পড়ে, এবং যেটা যাওয়ার জন্য যেটা যাবে, তারপরে অবস্থাটা একদম মানে নাভিশ্বাস উঠে যায়। ট্রেন স্টেশন থেকে বেরোনো বা তারাপুর থেকে বেরিয়ে আসা, সেই জায়গাটা একটা বিকল্প ভাবনা আসছে। আমরা দেখেছি যে গুয়াহাটির জায়গায় নিউ গুয়াহাটি হয়েছে, কামাখ্যা হয়েছে, ডিব্রুগড়ে নিউ ডিব্রুগড় হয়েছে, তিনসুকিয়া নিউ তিনসুকিয়া হয়েছে, কুচবিহার নিউ কুচবিহার, ইভেন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি হয়েছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু শিলচরটাই পড়ে আছে। এবং ইভেন আমরা যদি দেখি যে আগে দেবদূতে যে একটা সামনে যে একটা ফ্ল্যাগ স্টেশন ছিল এসটিসি, সেটাও সরিয়ে নিয়ে আইএসবিটি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যে চন্দ্রনাথপুর সঙ্গে যে নতুন যে রেলপথের কথাটা ভাবনা হচ্ছে, সেটা তো মূলত আপনার মণিপুরে যে ইম্ফল যে রেল লাইনটা যাবে, সেটার সঙ্গে সেটা কানেক্টিভিটি হবে। হ্যাঁ, হবে। তো সেই ক্ষেত্রে ওখানকার যে শিলচরের মানে উত্তর শিলচরের মানে দুধপাতিলের বাসিন্দারা একটা সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন রেলের কাছে, যে দুধপাতিলের যে রেল লাইনটা গেছে, যেটা নেতাজি নগরের পাশে, সেটা দুপাশে প্রচুর সরকারি জমি আছে এবং শহর লাগোয়া, ওয়াকিং ডিস্টেন্সে। ওই জাস্ট নতুন অন্নপূর্ণা ঘাটের যে সেতুটা হয়েছে, সেটার ওপারে গেলে পরে রেল লাইনটা দেখা যায়, এবং এখান থেকে হেঁটেও ট্রেন ধরা যাবে। এবং সেখানে যদি বিকল্প স্টেশনটা গড়ে ওঠে, তো সেই ব্যাপারে আপনারা দলীয় তরফে কতটুকু কি করবেন? না, একটা তো প্রস্তাব আছে এই অরুণাচলকে কিভাবে আপগ্রেড করার। না, অরুণাচল হলে সেই আপনার ঘুরে মজুমদার বাজার হয়ে সেটা ওই তারাপুরটা থেকেই যায়। যদি আরেকটা প্রস্তাব আসে, এই যে দুধপাতিলেরটা, যদি ভালো কথা, যদি প্রস্তাব আসে ভালো, প্রস্তাব হয়ে গেছে, আমরাও দেখব। যদি এটা রেলের ব্যাপার, রেল যদি মনে করে না ঠিকঠাক আছে, রেলকে তো বোঝাতে হবে, তাহলে তো হবে। দলীয় ব্যাপারে আপনি একজন দলীয় সভাপতি হিসাবে সেটা নিশ্চয়ই বিষয়টা দেখছেন নাকি? রেলওয়ে ব্যাপারটা বিশেষ করে আমাদের এমপির ভূমিকা থাকতে হবে, এবং আমাদের বিশেষ করে আমাদের যে মন্ত্রীরা আছে, ওনারা সেই ব্যাপারে, আমার আশা ওনারা হয়তো সঠিক কাজ করছেন, যার জন্য হয়তো একটা প্রস্তাব আছে। রেলও জায়গা খুঁজছে, তার জন্য তো একটা প্রস্তাব আসছে। তো যদি জায়গাটা ঠিকঠাক হয়, এটা রেলওয়ে এলাও করলে হয়ে যেতে পারে, মানে এতে মানে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলছি। আমাদের কথা হচ্ছে শিলচরকে ডেভেলপমেন্ট করতে হলে যা প্রয়োজন করা উচিত। না, আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ নিয়ে কথা বলেছি। এখন আমাদের বাকি রয়েছে আকাশপথ। আকাশপথ, আচ্ছা, আকাশপথের ক্ষেত্রে যে শিলচর থেকে আরও
মানে বিমান যোগাযোগের দরকার, তা দিল্লি বলুন, দেশের রাজধানী বলুন, গুয়াহাটি বলুন, কলকাতা বলুন, ইভেন বিশেষ করে ব্যাঙ্গালোর এবং চেন্নাই, হ্যাঁ, প্রচুর যাত্রী থাকেন, তাদেরকে মানে ট্রানজিট হয়ে পরে সেটা কলকাতায় গিয়ে বিমান চেঞ্জ করে বা গুয়াহাটি গিয়ে হয়ে যেতে হয়। তো সেই ব্যাপারটা এটা তো হয়তো বা আমাদের বিমানবন্দরের নানান অসুবিধার জন্য সেটা হয়তো বা আরও বিমান পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেই জায়গায় বিকল্প হচ্ছে কি গ্রিনফিল্ড এয়ারপোর্ট, যেটা ডলু। তো এটা এখন আপনি জানেন মানে কি অবস্থায় আছে, সভাপতি হিসেবে আপনারা কি করছেন? আমার যতটুকু জানা এটাতে একটা কেস হয়েছে। আচ্ছা, মামলা হওয়ার পর এটা এখন কেসের জন্য বন্ধ আছে গ্রিন ট্রাইব্যুনালে। আজকের দিনে আমাদের দুর্ভাগ্য, বরাকভ্যালিতে এত সুন্দর একটা এয়ারপোর্ট হবে আর আমাদের কিছু লোক কেস করে এটা বিরোধী রাজনীতি জড়িত আছে এখানে একদম 100%। যেটা এত বড় একটা এয়ারপোর্ট হবে, এটাকে কিছু মানুষকে লেলিয়ে কেসটা করে আজকে প্রজেক্টটা বন্ধ হওয়ার পথে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার আছে, আমরা চেষ্টা করব, কোর্টের একটা সময় আছে, কোর্ট তাড়াতাড়ি কিছু হয় না, আপনারা জানেন যে কোর্টের টাইমে অনেক দিন ডেট পড়বে, অনেক কিছু হবে। আপনি শুনলে অবাক হবেন, আমাদের ভুবন পাহাড় যে মন্দির, সেই মন্দিরও রাজস্থান থেকে একটা এনজিও কেস করে মন্দিরের কনস্ট্রাকশনটাও, রাস্তাটাও বন্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা জানি কাছাড়ের অনেক কিছু আমরা জানি যেগুলো আমাদের সমস্যা হয়, যেটা আমরা দেখলাম মহাসড়ক নিয়ে করলো অনেক দিন থেকে, পরে থাকলে মানে ফরেস্টের প্রবলেমের জন্য। তো এগুলা কিছু লোক আছে যেগুলা ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করছে। আচ্ছা, আরেকটা ভুবন পাহাড়ের কথাটা যেহেতু আপনি মানে প্রসঙ্গটা এলো, আমরা একটা সময় দেখেছিলাম বেশ কিছু মানুষ মানে দাবি করেছিলেন যদি ভুবন পাহাড়েতেও পাহাড়ে চড়ে ওঠাটা একটা বয়স্কদের সবার জন্য একটা অনেকেরই কষ্টকর ব্যাপার, উঠেন একটা সুন্দর একটা রাস্তা, কিন্তু যদি একটা ওই রোপওয়ে, যেটা আমরা কামাখ্যাতেও রোপওয়ের প্রস্তাব ছিল, কিন্তু আজকের দিনে এখন যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান না হলে কিছু রোপওয়ে হবে না। গতকালকে আমি মুখ্যমন্ত্রীকে এই ভুবন পাহাড়ের ব্যাপারে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আচ্ছা, উনি তখন এই কথাটাই বললেন যে এটা কেস আছে, যার দরুন এটাতে নতুন প্রজেক্ট নেওয়া যাবে না যত সময় কেসটা শেষ না হবে। আচ্ছা, তো এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি যে আপনি এটাকে একটা ভালো ব্যবস্থা করুন, যাতে তখন মুখ্যমন্ত্রী বলেছেন তোমরা গ্রিন ট্রাইব্যুনালে একটা অ্যাপ্লিকেশন করো, করে যাতে এটাকে শেষ করা যায়, একটা ব্যবস্থা করো। তো এটা একটু লেন্দি হয়ে গেল আর কি, যে প্রজেক্টটা আজকের দিনে 4 কিলোমিটার রাস্তা অলরেডি ভুবনের কমপ্লিটের পথে। আমাদের মাননীয় পরিমল দা যখন মন্ত্রী ছিলেন উনি 10 কোটি টাকা দিয়েছিলেন রাস্তার জন্য। রাস্তা অনেকটা হয়ে গেছে, অল্প রাস্তা বাকি আছে, আর মাঝপথে ব্যারিকেড লাগিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হলো। তো এইসব সমস্যার জন্য আমাদের বরাকভ্যালিতে কিছু ডেভেলপমেন্ট মানে থমকে আছে। তো আমরা সরকার বদ্ধপরিকর বরাকের মানুষের যাতে আরও কল্যাণ হয়, কিছু যারা বিরোধী রাজনৈতিক দল আছে ওনাদের তো কিছু থাকবে, এইসব করবেই, যদি আমরা সব কাজ করে নিই ওনারা তো আর কিছু গিয়ে বলতে পারবে না। তো আমরা আমাদের কাজ যাতে 1-2টা আটকানো যায় সেই চেষ্টা চলছে। তা আমরা সরকার আমরা কাজ করব, আমরা পাবলিক আমাদেরকে ভোট দিয়েছে, আগামী দিনে আমার বিশ্বাস আছে যে মানুষ আমাদের দলের প্রতি খুশি আছে এবং আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে একটার পর একটা বড় প্রজেক্ট নিয়ে এসছেন। আজকে আমি গেলাম আপনার বরখলাতে, সিকুনাতে একটা মিটিং হলো, যেখানে আমি চিফ গেস্ট ছিলাম, প্রধানমন্ত্রী আবাস নিয়ে। প্রায় 2404 জন মানুষকে আমরা প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন লেটার দিয়েছি আজকে। এটা ঐতিহাসিক, কারণ আমরা আগে জানতাম যে কোনো জায়গাতে, আগে যখন সরকার ছিল অন্য সরকার, 4টা-5টা মানুষ পার জিপিতে ঘর পায়নি। আজকের দিনে 2400 মানুষকে একসাথে ঘর দেওয়া, আপনার লক্ষ্মীপুরে একসাথে 4000 মানুষের আজকে মানে স্যাংশন লেটার দেওয়া হয়েছে। এগুলো আগে হয়নি। এইভাবে বিরাট আকারে আমাদের নরেন্দ্র মোদী সরকার যেভাবে করছেন, এটা আমাদের কাছে অনেক গৌরবের বিষয়। আচ্ছা, আপনাকে কাছাড় দলের কাছাড় জেলার দায়িত্বে এমন একটা সময়
মানে দেওয়া হয়েছে যে যখন সামনেই নির্বাচন 26-এ, তো আপনি কি মনে করেন যে দলের মানে 7টা বিধানসভার মধ্যে যে আগেরবার যেভাবে যারা ভোটে জয়ী হয়ে এসছেন এবং যারা প্রার্থী ছিলেন, এবারে কোন মানে সেরকম মানে বিজেপি আরও কি সেই মানে কীভাবে জয়ী হবে এবং প্রার্থীদের মধ্যে কি মানে কেউ বাদ পড়ছেন, কেউ আসছেন, শিলচর, উদারবন, এসব কাটিগড়া, এটা মূলত এই 3টা জায়গায় নজর। এটা তো দেখুন দলের বিষয়, সেটা দলের বিষয়, হাইকমান্ড কাকে আপনার টিকিট দেবে না সভাপতি দেবে হিসেবে একটা অনুমান, সেটা আমাকে আগে বলবে না, এটা দিল্লিতে হবে, গুয়াহাটিতে আলোচনা হবে। তো একটা কথা আমি বলতে পারি যে আমরা যাকেই প্রার্থী করুক না কেন, আমি বড় গলায় বলতে পারি কাছাড় জেলায় আমরা 7টা সিট আছে, 6টা আমরা 100% আমরা জিতবো, একটা নিঃসন্দেহ, একটা সন্দেহ নেই। এটাও আমাদের জানেন অন্য ডমিনেটেড আছে, আমরা চেষ্টা করব এটা যাতে আমরা জিততে পারি, তার জন্য আমরা বিপুলভাবে চেষ্টা করব, যাতে শক্তি দিয়ে কাজ করব এবং এটাকেও আমরা উদ্ধার করার জন্য আমরা লেগে থাকবো এবং উদ্ধার করব, আমাদের একটা ধারণা। না, একটা ব্যাপার, ডিলিমিটেশন হওয়ার পরে বদরপুরের যে শহর অঞ্চল সেটাও তো আবার এসে গেছে, কাটিগড়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে কাছাড় জেলার বিজেপির সভাপতি রূপম সাহা সঙ্গে অনেকক্ষণ আমরা নানান বিষয়ে কথা বললাম, শিলচরের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, দলীয় কথা। তো আমাদের সময় শেষ হয়ে আসছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।